আসসালামু আলাইকুম। ব্যাংকার জোন গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর পারভেজ। আজকে ক্যারিয়ার আড্ডা নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকব। আমাদের আজকে গেস্ট যারা থাকবেন, বাংলাদেশ ব্যাংকের এডি শুভ্র বসাক স্যার এবং আমাদের আরেকজন বাংলাদেশ ব্যাংকের এডি থাকবেন। তো সবাইকে অ্যাড করব। সঙ্গে ব্যাংকার জোন এর পরিচালক আতিক ভাইও আপনাদের সাথে যুক্ত হবে। তো আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আমি হোস্ট এর ভূমিকা থাকবো, অর্থাৎ আমি আপনাদের পক্ষ হয়ে স্যার এবং শুভ্র বসাক স্যারের সাথে আরেকজন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত এটি আমাদের সাথে যুক্ত হবেন। তো আপনাদের বিভিন্ন কোশ্চেনগুলো আপনারা কমেন্ট বক্সে করুন, সেখান থেকে কিছু প্রশ্ন করব এবং আপনাদের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো নিয়ে আমরা যে প্রশ্ন তৈরি করেছি সেই প্রশ্নগুলো আমরা অত্যন্ত লার্নেড এবং রিসোর্স পারসন, যে দুজন পারসন আমাদের সাথে যুক্ত হবেন তারা অত্যন্ত লার্নেড এবং রিসোর্স, এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের আনসারগুলো আমরা নিব। রেহমান নাতিক ভাই, আপনি একটু হেল্প করবেন আমাকে। আমি কীভাবে আপনাদের অ্যাড করব, একটু হেল্প করেন। আচ্ছা, কমেন্টসে আপনারা লিখুন আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বা আমাকে স্পষ্ট দেখা যায় কিনা। স্পষ্ট দেখা গেলে বা কথাগুলো স্পষ্ট শোনা গেলে আমরা কেটে আড্ডাটি শুরু করব। আপনারা কমেন্টস করুন আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। কথা শোনা গেলে এবং আমাকে স্পষ্ট দেখা গেলে আজকের কেরিয়ার আড্ডাটি শুরু করবো। আপনারা সবাই একে একে যুক্ত হয়ে যাবেন। যদিও আমাদের ক্লাসটি শুরু করার কথা ছিল রাত 9:30-এ, ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম উই নিড মোর অ্যানাদার 20 minutes. That's the reason why we started it at 9:55 p.m. যাই হোক, আপনারা সবাই একে একে যুক্ত হয়ে যাবেন এবং আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই আজকের এই আড্ডাটি আপনাদের সকল ফ্রেন্ডদের নিকট পৌঁছে দেবেন, কারণ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার আজকের এই আড্ডার মাধ্যমে আপনারা পাবেন আশা করি। আদিক স্যার, আমি কি আপনাদের ইনভাইট দিব না আপনারা অলরেডি জয়েন করবেন? একটু কমেন্টসে জানান। আচ্ছা আতিক ভাই, আমি কি ইনভাইট দিব? শুভ্র বসাক স্যারকে কি ইনভাইট দিব নাকি আপনারা জয়েন করতে পারবেন? একটু সিস্টেমটা একটু বলেন। অ্যাটলিস্টে তো রহমান আতিক, দেব গেইন, দীপঙ্কর, শুভ্র বসাক স্যারকে তো দেখাচ্ছে না। আচ্ছা, এস অ্যাপ্রুভ, ব্রিং শুভ্র বসাক ক্যান অ্যাড। আপনাদের সাথে এখনই যুক্ত হয়ে যাবেন বাংলাদেশ ব্যাংকের এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভ্র বসাক স্যার। তার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্নের আনসার জেনে নেব। আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখুন। আপনাদের অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট উইল আস্ক সাম কোশ্চেন টু শুভ্র বসাক স্যার। হোপফুলি he will join very soon. ডিক্লাইন কেন? Their friends will not be able to watch this video unless they are selected. স্যার শুভ্র বসাক স্যার, আপনি অ্যাড হন, আপনাকে তো আমি ইনভাইট দিলাম।
আসসালামু আলাইকুম দাদা, আপনাকে ব্যাংকের জন্য পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার লিসেনার, আজকে আমাদের সাথে যুক্ত হলেন অত্যন্ত ডাইনামিক, মোস্ট ট্যালেন্টেড এবং রিসোর্স পারসন শুভ্র বসাক স্যার। তার কাছে আমরা বিভিন্ন প্রশ্নের আনসার জেনে নেব। তো দাদা, আপনার কাছে আমি আমাদের স্টুডেন্টের যে বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিছু করেছি, সেখান থেকে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো। আপনি অবশ্যই ইনশাল্লাহ স্টুডেন্ট উদ্দেশ্যে বলবেন। তো ভালো স্টুডেন্টের আছেন প্রথম ভাই? প্রশ্ন ছিল, একটু জি একটু দাদা শুরু আমি করি ভালো আছি, আপনি পরিচয় ভালো পর্ব আছেন? দিয়ে। হ্যাঁ, সবাইকে একটু ওয়েলকাম করে নেই, জি তারপরে বলেন। কথাতে আসি। সবাই ব্যাংকের জনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জন্য এমন একটা আর আমি যারা লিসেনার আছে সবাইকে একটু কাইন্ডলি কমেন্ট করতে বলবো যে আমার কথা এবং শোনা এবং দেখা যাচ্ছে কিনা। জি, আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে দাদা। কিন্তু একটু দাঁড়ান, আমার ইয়েটা রোটেট হয়ে গেল, একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটু বলি, আজকে আমাদের সাথে আরেকজন আমার যুক্ত হয়ে গেস্ট আছে, আমরা একই সাথে যুক্ত থাকবো। ওনার নাম হচ্ছে বিপুল কান্তি দেব, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংকের ব্যাচ 2019 ব্যাচে জয়েন করেছেন। উনি আমার সাথে আছেন, উনি ওনার একটু পরিচয়টা দিবেন। আহ, সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আতিক ভাইকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার জন্য। আর আমি বিপুল কান্তি দেব, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 2019 ব্যাচ, বাংলাদেশ ব্যাংক। আর এইখানে যারা লিসেনার আছে সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চেষ্টা করব যে আমরা আমাদের পক্ষ থেকে, দাদা আছেন, তারপরে আপনি আছেন, যে আমরা যতটুকু জানি ওনাদের সাথে শেয়ার করার এবং ওনাদের প্রশ্নগুলোর সুন্দর করে আনসার গুলা যাতে দিতে পারি, এবং ওনাদের যদি কোনো কোয়ারি থাকে সেই কোয়ারিটা সুন্দর করে যাতে আমরা জবাব দিতে পারি। এবং সবাই অবভিয়াসলি কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো কোয়ারি বা যে কোনো কিছু জানতে হলে অবশ্যই মেনশন করে বলবেন, যে আমরা অবশ্যই সেটার উত্তর দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব। থ্যাংক ইউ বিপুল কান্তি দেবকে। তো ভাই, আমরা দুইজন একসাথে আছি। হ্যাঁ, ধীরে ধীরে শুরু করি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ভাই, জি আপনাকে, হ্যাঁ শুরু করেন আপনি। জি জি, বিপুল কান্তি আহ, দে দাদাকে ধন্যবাদ। আসলে আমরা লাকি হ্যাভিং সাচ টু লিজেন্ডারি পারসন, বিকজ আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক যেখানে স্বপ্ন, সেই বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপুল কান্তি দে এবং শুভ্র বসাক স্যার আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের আনসার গুলো তারা সরাসরি দেবে। দাদা, আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের গত ক্যারিয়ারটা যুক্ত ছিলাম, তা স্টুডেন্ট একটা প্রশ্ন করেছিল যে বাংলাদেশ ব্যাংকের এটির পরীক্ষাটা কত নাগাদ, মানে কত দিনের ভিতরে হতে পারে, বা এরকম সম্ভাব্য ডেট, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, সবার আগে আমি কিছু কথা বলে নেই, কিছু কমন প্রশ্ন করি যেগুলো স্টুডেন্টদের মানে দেখা হলে বা গ্রুপে সবসময় করে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নম্বর টেন্ডার কে পেয়েছে, 2 নম্বর হচ্ছে কতদিন পরে প্রশ্ন পরীক্ষা হতে পারে। এই ব্যাপারে আমি বলি যে জিনিসগুলো আসলে অনেকটা মানে টেন্ডারের ব্যাপারটা অনেকটা কনফিডেন্সিয়াল। এই জিনিসটা সরাসরি মিডিয়াতে আসে না, কারণ কি আমি স্টুডেন্টের সবার ইয়েতে বলতে চাই। কিছুদিন আগে আমরা আউসফুল্লাহর একটা ব্লেম দেখেছিলাম যে একটা কম্বাইন্ড সিনিয়র অফিসারের পরীক্ষা কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছে এবং পরবর্তীতে আবার পরীক্ষা নিয়েছে। তো এই ধরনের টেন্ডার যখন মানে যারা টেন্ডার পায়, এটা যদি অনেকে জেনে যায়, হ্যাঁ, তখন তারা করে কি এসব প্রতিষ্ঠানের সাথে একটা লিঙ্কেজ করার চেষ্টা করে এবং টাকা পয়সার একটা কাজ শুরু করে, যাতে ওইখানে মানে বাংলাদেশ ব্যাংক ফেয়ার ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ দিচ্ছে। তারা যদি কোনো দুর্নীতি করে, এই ব্লেমটা অবশ্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসবে। তারা কি করছে না করছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকে একটা হচ্ছে দুর্নীতি হয়েছে। এই জন্য এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক খুবই কনফিডেন্সিয়াল। আর বাংলাদেশ ব্যাংকে অনেকে কিন্তু ভুলাই ফেলে, বাংলাদেশ ব্যাংকে 2 ধরনের নিয়োগ হয়। একটা ব্যাংকার সিলেকশন কমিটির আন্ডারে বাংলাদেশে যত তফসিলি সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলো পরীক্ষা হয়। আর বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে বাংলাদেশ ব্যাংকে 3টা নিয়োগ হয়, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং সহকারী পরিচালক। তো এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পার্ট, যেটা এই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ। আর অন্যান্য যেগুলো আপনার
পরীক্ষা হয় সোনালী রূপালী অগ্রণী জনতা বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগুলো বাংলা ব্যাংকার সিলেকশন কমিটি এর কাজ। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট যেটাকে গঠন করা হয়েছে সম্পূর্ণভাবে শুধু বিভিন্ন পরীক্ষা নেওয়ার জন্য। এই গেল ভাই মানে টেন্ডার বিষয়ে কথা। আর সর্বশেষ আমি যেটা জানি যে 5 জন টেন্ডার সাবমিট করেছে, এর মধ্যে আইবিএ সবচেয়ে কম রেটে আপনার সাবমিশন করেছে। এই জন্য যে আইবিএ টেন্ডার পাবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ অনেক সময় কমের সাথে কোয়ালিটির কিন্তু একটু প্রবলেম হয়ে থাকে। এটা বাংলাদেশ ব্যাংক অনেক যাচাই বাছাই করে, আর যাচাই বাছাইয়ের জন্য একটা কমিটি আছে, তারা ডিসিশন নিবে যে কাকে টেন্ডারটা দেওয়া যায়। এজন্য টেন্ডারটা এখন পর্যন্ত ফিক্সড হয় নাই। আর 2 নম্বর হচ্ছে কবে পরীক্ষা হতে পারে, এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে করোনা পরিস্থিতির উপরে। আহ, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড, কিন্তু এই পর্যন্ত মানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এটা প্রায় 2 থেকে 2.5 লক্ষ স্টুডেন্ট প্রায় অ্যাডমিট কার্ড তুলেছে। এদের এত বড় একটা পরিমাণ যখন অ্যারেঞ্জমেন্ট করবে অনেকগুলো কেন্দ্রের প্রয়োজন। এজন্য আমার মনে হয় এখন পর্যন্ত এটা নিয়ে মানে কোনো প্রিপেয়ার নাই, যতদিন না আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি হবে। তারপরেও আপনার ছোট ছোট কিছু পরীক্ষা কিন্তু বিএসসির আন্ডারে যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং এ যেসব পরীক্ষা, যেসব 1 বা 2টা কেন্দ্রে সর্বোচ্চ 3টা কেন্দ্রে নেওয়া যায়, সেগুলো পরীক্ষামূলক ভাবে নেওয়া হয়েছে। গত শুক্রবারেও মনে হয় একটা পরীক্ষা ছিল, কিন্তু সেখানেও দেখা গেছে যে আপনার সামাজিক দূরত্ব বজায় রেখে ঢোকা এবং বের হওয়াটা আসলে মেইনটেইন করা যাচ্ছে না। এরপরে এটা পরীক্ষামূলক ভাবে বাংলাদেশ ব্যাংক নিয়েছে, এরপরে ভর্তিতে বাংলাদেশ ব্যাংক কোনো পরীক্ষার ডেট দিবে কিনা এটা সঠিক বলা যাচ্ছে না, এটা সময়ের ব্যাপার। আপনারা হয়তোবা দিলে দেখতে পারবেন। কিন্তু এই জন্য আপনাদের যতদিন না শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তারপরও শিক্ষা প্রতিষ্ঠান খুললে পরীক্ষা হবে না, দেখবেন 15, 20, 1 মাস পর্যন্ত একটা সময় পাবেন। তারপরে আপনাদের পরীক্ষা দেখবেন যত সময় ডেট দিয়ে দিবে। এজন্য আমি যারা লিসেনার স্টুডেন্ট আছেন আপনাদের কাছে আমি বলবো যে আপনারা সময়গুলোকে নষ্ট করেন না। এইভাবে একটা সময় টাইমটা কিল হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে একটা জড়তা তৈরি হয়ে যাচ্ছে যে এই যে করোনার সময় পরিস্থিতিতে আপনারা বাসায় বসে বসে আছেন। আমরা ফিজিক্সের সূত্র অনুযায়ী জানি যে গতি স্থিতি জড়তা থেকে গতি জড়তায় উঠতে কিন্তু সময় লাগে। তো অনেকে পর্ব করে ভেবে আছেন পরীক্ষার ডেট দেখ এই দেখ, তখন কিন্তু ভাই সময় পাবেন না। কারণ আমাদের টার্গেট যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, এটা নিয়ে শুরু করলে আপনার হয় না। এর সাথে সাথে আপনার কম্বাইন্ড সিনিয়র অফিসার আছে, অফিসার জেনারেল আছে এবং অফিসার ক্যাশের একটা বিশাল সার্কুলার, প্রায় যোগ করলে সবগুলো পদ যদি যোগ করি 4572টা আমার মনে হয় পদ হয়। তো যতদিন না আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে ততদিন পরীক্ষা কবে এই ব্যাপারে বলা আসলে কঠিন ভাই। তো ধন্যবাদ দাদা। আসলে আমরা আপনার অ্যান্সার থেকে যে বিষয় শুনলাম, আই যত মানে টেন্ডার সাবমিট করছে যারা, তার ভিতর আইপিএ কম রেটে টেন্ডার সাবমিট করছে, তার মানে আইপিএ পাওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলা পর্যন্ত এখনো বলা যাচ্ছে না পরীক্ষা কবে হয়। দাদা আমরা প্রস্তুতির বিষয় নিয়ে একটু কথা বলবো, মানে বাংলাদেশ ব্যাংকের এটির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবো। বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, সাধারণ জ্ঞান সব বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা যদি প্রথমে ইংলিশের বিষয়টা শুরু করি, প্রিলি এবং রিটেন। দাদা আজকে যেহেতু আমরা খুবই লাকি আপনাদের দুজনকে পেয়ে, আমরা অনেক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো এবং অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করবো, তাতে স্টুডেন্ট অনেক কোয়েরি আছে যেগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। দাদা যদি আমরা প্রথমে বলি ইংলিশের প্রস্তুতিটা নিয়ে কথা বলি, প্রিলির জন্য আপনি প্রিলি প্লাস রিটেন একসাথে বলতে পারেন বা প্রিলিটা আগে বলতে পারেন। আপনাকে প্রশ্ন করবো এবং আচ্ছা বিপুল কান্তিতে দাদাকে প্রশ্ন করবো আপনি। ইংলিশটা আচ্ছা 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 বিপুল। ইংলিশটা নিয়ে আচ্ছা আমি তাহলে, আমরা আচ্ছা আচ্ছা ডিসকাস করেছি। দাদা দাদা তাহলে আমি বিপুল বিপুল কান্তিতে দাদাকে রিকোয়েস্ট করছি ইংলিশ বিষয়টা কিভাবে মানে প্রস্তুতি শুরু করা যায় এর জন্য বলার জন্য। প্রিলি এবং রিটার্ন যদি আপনি পাশাপাশি বলতেন তাহলে স্টুডেন্টরা বেশি উপকৃত হইতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে মানে আমি আমার অভিজ্ঞতা কিংবা পড়াশোনা থেকে যতটুকু জানি সেটা আমি সবার মধ্যে বিতরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আসলে বাংলাদেশ ব্যাংকে যতগুলো ব্যাংকের পরীক্ষা হয় তার মধ্যে আপনার বেসরকারি ব্যাংকের পরীক্ষার একটা প্যাটার্ন থাকে, সরকারি ব্যাংকের পরীক্ষার একটা প্যাটার্ন থাকে। আর তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটা নর্মালি একটু আলাদা হয়, তার জন্য একটু আলাদা ধরনের প্রিপারেশন লাগে। তো আপনি যেহেতু বলছেন যে আমি ইংলিশ বিষয়ে মানে ইংলিশে কিভাবে প্রিপারেশন নিব সেই বিষয়ে কিছু বলতে, তাই আমি চেষ্টা করব যে ইংলিশে প্রিলি এবং রিটেন দুইটা সময় কিভাবে প্রিপারেশন নিতে হয় সেই বিষয়ে কিছু বলা। প্রথমে আমি প্রিলি দিয়ে তাহলে শুরু করি।
তো নর্মালি আমরা জানি যে এখন যে ব্যাংকে প্যাটার্ন চলতেছে, প্যাটার্ন অনুযায়ী আপনার ইংলিশে নর্মালি প্রশ্ন থাকে 16টা, 16টায় 20 মার্কস থাকে। আমাদের টোটাল প্রশ্ন হয় 80টা, এর মধ্যে ইংলিশে প্রশ্ন থাকে 16টা, যেটা টোটাল মার্কস ক্যারি করে 20 মার্কস। তার মধ্যে আমাদের গ্রামার পার্টের কিছু বেসিক জিনিস আছে, যেমন বেসিক কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা নর্মালি ক্লাস 8, 9, 10 কিংবা 11, 12-এ গ্রামার বেসিক জিনিসগুলো পড়ি, সেখান থেকে আসে। তার জন্য আমরা নর্মালি আমাদের বেসিক ক্লিয়ার করতে পারি। আর মাস্টার্সের যে বইটা আছে, মাস্টার্সের বইটা ফলো করতে পারি, কিংবা বাজারে যে বইটা আছে প্রফেসরস বা MP3 বলেন বিসিএস এর জন্য, বিসিএস এবং ব্যাংকের জন্য, সেটা অবশ্যই আমরা দেখতে পারি। আর সবচেয়ে বড় যেটা বিষয়, যে সবার যেটা প্রশ্ন থাকে যে কিছু জিনিস আছে যে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে করবো। যেমন পরীক্ষায় নর্মালি অ্যানালজি আছে, তারপরে স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে সিনোনিম, এন্টোনিম। এগুলো আমরা আসলে কোথা থেকে পড়বো এবং কতটুকু পড়বো। এবং কথাটা হলো আমি কতটুকু চাই, যে আমি যদি ফুল মার্কস তুলতে চাই তাহলে আমাদের এক ধরনের প্রিপারেশন নিতে হবে। আর আমি যদি মোটামুটি অন্যগুলা দিয়ে এটা কভার দিতে পারি বা ভাবি, তাহলে এক ধরনের প্রিপারেশন নিতে হবে। নর্মালি অ্যানালজি, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই টপিক গুলা থেকে প্রশ্ন আসে, যেগুলো আসলে আমাদের প্র্যাকটিসের বিষয়। তো নর্মালি এই প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব যে প্রফেসরস বা MP3 এর যে বাজারে বিসিএস এবং ব্যাংকের পরীক্ষার জন্য যে বইটা আছে, সেই বই থেকে আমাদের অবশ্যই যে অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে, এবং প্রিভিয়াস বিসিএস এবং ব্যাংকের পরীক্ষার যত ধরনের কোয়েশ্চন আছে সেইগুলা সলভ করতে হবে। এবং এছাড়াও নর্মালি আমরা দেখি যে প্রশ্ন যখন একটু হার্ড হয়, তখন আমরা নর্মালি ইংলিশে প্রশ্ন একটু হার্ড হইলে আমরা যে কোনো ফ্যাকাল্টি প্রশ্ন নিলে তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট বা ইন্ডিয়ান কিছু রাইটারের বই ফলো করি। মানে আমি আমার জাজমেন্ট বা অভিজ্ঞতা থেকে যা বলতে পারি আর কি। তো এই জন্য পিয়ারসনের অবজেক্টিভ ইংলিশ নামে একটা বই আছে, সেই বই থেকে এই টপিক গুলো আমরা একটু ক্লিয়ার করার জন্য বা প্র্যাকটিস করার জন্য দেখতে পারি। কারণ হইলো আমি যদি ওয়েবসাইটের নাম বলি তাহলে ওয়েবসাইট তো আর শেষ করা যাবে না, কিন্তু আমি যদি MP3, প্রফেসরস এবং পিয়ারসন অবজেক্টিভ ইংলিশ, এবং অবশ্যই মাস্টার্সের বইটা অনেক ভালো, এই 4টা বইয়ের অ্যানালজি, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কভার করতে পারি, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। আর মাঝে মাঝে আমাদের কাছে ইংলিশে একটা পাজল আসে, যে 4 বা 5 মার্ক ক্যারি করে, যে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে প্রশ্ন থাকে, সেখান থেকে আনসার করতে হবে। এইটা নর্মালি যে আমাদের অ্যানালজি বই আছে বিভিন্ন, যেমন সাইফুস অ্যানালজি বা প্রফেসর অ্যানালজি বা কিছু ইন্ডিয়ান রাইটারের বই পাওয়া যায়, সেখান থেকে নর্মালি কপি করে দেওয়া হয়। এইটা হইলো আপনার প্রিলির জন্য এগুলাই নর্মালি করতে হবে। আর প্রিলির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে প্রিলি পরীক্ষা যেই নিক না কেন, নর্মালি 40 to 50% প্রশ্ন রিপিট হয়। অতএব আমার গভর্নমেন্ট ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার গত 5 থেকে 6 বছরের কোয়েশ্চন অবশ্যই ব্যাখ্যা সহ সলভ করতে হবে। এবং আমি এর দাদা সাথে যেটা বলবো আর কি, হ্যাঁ বলেন। দাদা একটা প্রশ্ন ছিল। স্টুডেন্টরা বারবার একটা প্রশ্ন করে যে আপনি যে বললেন 16টা প্রশ্ন, তার অধিকাংশ কিন্তু ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি মনে থাকে না, মানে বলে যে ভোকাবুলারি পড়লে মনে থাকে না, এটা মানে মনে রাখার টেকনিকটা কি, বা আপনি কিভাবে মনে রেখেছিলেন একটু যদি বলতেন। আহ, না আসলে ভোকাবুলারি কারোই এত মনে থাকে না, আর এত হিউজ সিলেবাস যে আসলে মনে রাখাও পসিবল না। তো নর্মালি ভোকাবুলারির ক্ষেত্রে যে আনসারটা যেটা থাকে সেটা যদি আমরা লিখি তাহলে আমাদের চোখে ভাসে। আমাদের কথা হলো আমাদের পরীক্ষায় কিন্তু মনে থাকা দরকার নাই, চোখে ভাসা দরকার। তো আমি যেটা প্রিফার করি যে চোখে ভাসলে হইলো। তো আমি একটা প্রশ্নের উত্তর, আমি 4টা অপশন কিন্তু লিখতে হবে না, আমি যখন প্র্যাকটিসটা করবো তখন যদি উত্তরটা আমি নিজের হাতে লিখি, তাহলে কিন্তু পরীক্ষার সময় আমার প্রশ্নটা আনসার চোখে ভাসবে। আমার চোখে ভাসা দরকার, আমার কিন্তু পরীক্ষার চোখে ভাসলে কিন্তু আমি প্রিলিতে লিখতে পারবো। এটার জন্য কিন্তু আমার মানে একদম ঠুটস্থ মুখস্থ লাগবে না। আর সবচেয়ে বড় যেটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যে প্রিলির মার্ক কিন্তু প্রিলি কিন্তু একটা যাচাই পরীক্ষা, সেটার মার্ক কিন্তু চাকরির ক্ষেত্রে কাউন্ট করা হয় না। অতএব প্রিলিতে যদি আমি 100-র মধ্যে 90 পাওয়া যায়, তাও কিন্তু আহামরি কোনো লাভ হবে না। আমার মেইন হলো রিটেন এবং ভাইবার মার্কস, যার মাধ্যমে আমার চাকরির ভাগ্য নির্ধারিত হয়। তাহলে সেজন্য এই দুইটাতে বেশি ফোকাস করতে হবে। এবং প্রিলিটা হলো যাচাই পরীক্ষা, যাতে আমরা যাচাই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই চেষ্টাটা করতে হবে।
দাদা আর তাহলে প্রিলি বিষয়ে যদি জি অনেক বলেন। অনেক সুন্দর বলেছেন প্রিলির জন্য। আমরা একটু প্রিলির ম্যাথের জন্য শুভ্রভাষা দাদার কাছে একটু প্রশ্ন করবো, পরবর্তীতে আবার ইংলিশ রিটেনের জন্য আপনার কাছে আসবো, অনেক প্রশ্ন আপনাদের কাছে করব। আমি এখন শুভ্রভাষা দাদাকে একটু প্রশ্ন করতে চাই। ব্যাংকের হ্যাঁ, প্রিলির জন্য ম্যাথ পার্টটা আসলে আমরা কিভাবে করব, কোথা থেকে করব, কতটুকু করব, এই ম্যাথ সম্পর্কে যদি আপনি বলতেন, প্রিলি ম্যাথ সম্পর্কে বলেন, পরবর্তী আবার রিটেন ম্যাথ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করব। আচ্ছা, ম্যাথ সম্বন্ধে যেটা বলি, প্রিলি এবং রিটেন বলতে আহামরি কোনো ম্যাথের কিন্তু পার্থক্য নেই। এমনও দেখা গেছে বিশেষ করে আউসুনুল্লাহ ফ্যাকাল্টি এমন এমন প্রিলিতে ম্যাথ দিছে যেটা রিটেনে ম্যাথের সমতুল্য। ঠিক আছে, এই জন্য ম্যাথের কয়েকটা চ্যাপ্টার আছে, আপনি এগুলো যদি করেন আশা করি সকল ম্যাথই কাভার হয়ে যাবে। তারপরে আমি বুক রেফারেন্স বলি। আহ, প্রথমে আমি বলি রেশিও, পার্টনারশিপ, পাইপ সিস্টেম, টাইম ওয়ার্ক, ডিস্টেন্স, বোর্ড অ্যান্ড স্টিম, ট্রেন, স্পিড, মিক্সার, এগুলো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো যে ফ্যাকাল্টি প্রশ্ন করুক, আইবিএ বলেন, আর্টস ফ্যাকাল্টি বলেন, আউসুন্নুল্লাহ বলেন, আমি করি বা আপনি করেন, দেখবেন এইগুলো টপিক কিন্তু বারবার কমন আসে, কারণ এগুলো মানে মানে চরিচারিত একটা টপিক, যেগুলো ম্যাথ করতে গেলে এগুলো আসে। এছাড়া আহ আর্টস ফ্যাকাল্টি কিছু অন্য টাইপের প্রশ্ন একটু করতে পছন্দ করছে, যেমন জিওমেট্রি টাইপের কিছু প্রশ্ন দেয়, ত্রিকোণমিতির দুই একটা প্রশ্ন দেয়। কোনো একটা পরীক্ষা দেখছিলাম ফিজিক্স এর একটা মানে চ্যাপ্টার একটা প্রশ্ন ম্যাথ দিয়ে দিয়েছিল। তো সব যে আপনাকে পারতে হবে তা তো না ভাই। আপনাকে যদি একটা পদ থাকে একটা জায়গাতে 200টা, আপনি 200তম হলেও আপনার চাকরি যা বেতন পাবেন, যে ফার্স্ট একই স্যালারি পাবেন। তো সবই যে করে আপনার নিজের মাথাটা ভুল করবেন তা না। আপনাকে আগে মানে গুছিয়ে নিতে হবে যে আপনি কোন ম্যাথ গুলোতে স্ট্রং আর কোনগুলোতে আপনি উইক। স্ট্রং গুলোতে আপনি তো পেরেই যাবেন, এখন আসেন উইক ম্যাথ গুলো আপনি করলেন, করে করে নিজেকে তৈরি করলেন। আর কিছু চ্যাপ্টার আছে আমি বলে স্যার আমি এই জিনিসটা বুঝি না, ভাই বুঝেন না, ওটা ছেড়ে দেন। ওইটার পিছনে আপনার তো সময় দেওয়ার প্রয়োজন নেই, আপনি ওই সময়টা অন্যান্য চ্যাপ্টারের পিছনে সময় দিয়ে সেগুলো আরো স্ট্রং, যেন ওই জায়গা থেকে যদি কোনো ম্যাথ আসে, ওই চ্যাপ্টার থেকে যদি কোনো ম্যাথ আসে সেটা যেন মিস না হয়। তো এই যে চ্যাপ্টার গুলো আমি কথা বললাম এটা সবারই জানা আছে, এবং আমাদের ব্যাংকের জন্য গ্রুপে আমাদের বুক রেফারেন্সে যখন আছে এসব চ্যাপ্টারের কথা উল্লেখ করা আছে। আর ম্যাথ যেভাবে মানে প্রিপারেশনের কথা আমি যদি বলি, আপনি প্রথমেই খাইরুলস বেসিক ম্যাথ একটা আছে, এটা দিয়ে যে কেউ শুরু করতে পারে ব্যাংকের জন্য। দেন খাইরুলস অ্যাডভান্স ম্যাথ এর কথা বলবো। আগারওয়াল একবারে যদি কেউ করেন, সে কিন্তু বুঝতে পারবেন না আগারওয়ালের বইটা। এই জন্য খাইরুল বেসিক শুরু করবেন, খাইরুল বেসিক দিয়ে, তারপরে অ্যাডভান্স, তারপরে আগারওয়াল আসবেন। তারও আগে যদি আপনার বেসিক যদি দুর্বল হয় তাহলে আপনি 8 এর বইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার করবেন, এবং 9-10 এর বইয়ের এইসব টপিক যেসব চ্যাপ্টার কাভার করে ওইসব চ্যাপ্টার করলে আপনার কিছুটা হলো বেসিক আপনার ঠিক হয়ে যাবে 9-10 এর। এবং হচ্ছে আপনার 8-এর এটা হলে এই যে কাজ ক্ষমতা, কাজের অঙ্ক, সুদের অঙ্ক, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে বেসিক গুলো দেওয়া আছে। তো এটা আপনি দাদা রিটেনেরও একটা যে প্রিপারেশন, প্রিলিরও একই প্রিপারেশন বলতে গেলে। দাদা একটা প্রশ্ন ছিল স্টুডেন্টদের, যে পরীক্ষার আগে হুম। শোনা যায় যে বিভিন্ন ওয়েবসাইট, এই ওয়েবসাইট সেই ওয়েবসাইট, একটা ওয়েবসাইট অঙ্কগুলো করতে হবে এনে যে বিভিন্ন টেনশন মাথায় থাকে, সেটা করতে গিয়ে দেখা যায় যে মূল যে বই, মূল যে চ্যাপ্টার গুলো বললেন সেগুলো করা হয় না। এই যে ওয়েবসাইট গুলো কতটুকু ইম্পর্টেন্ট, বা এখান থেকে অঙ্ক দেখা কতটুকু জরুরি? ভাই আমি এখন একটা আপনাকে বাস্তবসম্মত একটা কথা বলি। আমরা যত বুক রেফারেন্স দেই, হ্যাঁ, আমি যতটুকু জানা এবং দেখা মতে যেসব ফ্যাকাল্টি আওয়াসুন্নুল্লাহ সর্বশেষ অনেকগুলো প্রশ্ন করেছে, আমার দেখা এবং বোঝা মতে যারা প্রশ্ন করে তাদের কাছে কোনো বই থাকে না। এরা এই MP3ও বোঝে না, আগারওয়ালও বোঝে না, কোনো কিছুই বোঝে না। আপনি যদি একটা টপিকস দেখে সার্চ দেন, হ্যাঁ, গুগলে এই রিলেটেড হাজারটা জিনিস পাবেন। তো তারা সম্পূর্ণ এই সার্চ ভিত্তিকে বিশ্বাস করে। আমি এমনও কোনো পরীক্ষা দিয়েছি, দেখেছি যে একটা কম্পিউটার কোশ্চেন যেটা পরীক্ষা দিছে, আমি গুগলে টাইপ করে অর্ধেক লিখতে বাকি প্রশ্ন অটো চলে আসছে, আমি ক্লিক করছি, ওটার অ্যান্সার অপশন সহ টানা 5টা ওই ওয়েবসাইট থেকে প্রশ্ন তুলে দিছে। তার মানে কি, তাদের হাতে কোনো বই ছিল না কম্পিউটারে, তারা কি করছে, বিভিন্ন ওয়েবসাইট ঘুরতে ঘুরতে যে পছন্দ হয়েছে সে 5টা প্রশ্ন নিয়ে এসে কপি করে তুলে দিছে। তো ওয়েবসাইট অবশ্যই গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু দেখবেন বাজারে ইন্ডিয়ান বিক্স, এক্সাম ভেদা, এইসব বিভিন্ন ওয়েবসাইট ভিত্তিক বইও বের করা শুরু করছে। তো এরা অনেক চালাক আর কি, যারা প্রশ্ন করে, অবশ্যই তাদের ডিপ্লোম্যাটিক এবং চালাক দুটোই হতে হয়। এসব থেকে কিন্তু আর প্রশ্ন করে না এখন, আপনার ইন্ডিয়ান বিক্স, এক্সাম ভেদা থেকে তারা সরে এসে অন্যান্য ওয়েবসাইট ফলো করছে। এই জন্য আমি স্টুডেন্টদের বলবো যে আপনারা যখন বিভিন্ন প্রিভিয়াস ব্যাংক কোশ্চেন সলভ করেন,
রিটেনের যখন ম্যাথ করেন, হ্যাঁ, এই ম্যাথটা আপনারা মোবাইল, সবার স্মার্টফোন এখন আছে বা ল্যাপটপ কম্পিউটার আছে, সেখানে তুলে একটা ক্লিক করবেন ইন্টারনেট, দেখবেন এই রিলেটেড 4-5টা ওয়েবসাইটে চলে গেছে এই ম্যাথটা কোন কোন ওয়েবসাইটে আছে। এসব ওয়েবসাইট আপনারা ফলো করেন এবং এই ম্যাথের আশেপাশে আর কি কি ম্যাথ আছে সে ম্যাথ গুলো প্র্যাকটিস করেন, এগুলো অনেক কাজে লাগে। আর কম্পিউটারে অনেক সময় বলে কম্পিউটারে বই এমপি3 থেকে আসলে বিসিএস এ প্রশ্ন আসে, কিন্তু আপনার ব্যাংকের প্রশ্ন এমপি3 থেকে আসে না কম্পিউটার পার্টটা আমি কভার করে ফেলছি ভাই। হ্যাঁ, কম্পিউটারটা যেহেতু ওয়েবসাইটে চলে আসছি, কম্পিউটারের জি জি কথাটা বলেন। বলে ফেলি। হ্যাঁ, তো বলেন। কম্পিউটারটা আমি যেটা করেছি, আপনি যদি গুগলে সার্চ দেন কম্পিউটার প্র্যাকটিস ফর ব্যাংক এক্সাম লিখে সার্চ দিয়ে দেন, বিভিন্ন ওয়েবসাইট আসবে, বিভিন্ন মডেল টেস্ট গ্রুপ আসবে, যেখানে আপনার এই ব্যাংকের মানে মডেল টেস্ট নিজে নিজে দিতে পারবেন। ওইখানে আপনি রাতে ঘুমানোর আগে মোবাইল ফেসবুক না টিপে আপনি ক্লিক করলেন যে কম্পিউটার টেস্ট অন ইন ব্যাংক এক্সাম, দেখবেন অনেক ওয়েবসাইট আসলো, ওইখানে ক্লিক করলেন একটা বা দুইটাতে, ঢুকে আপনি প্রত্যেকদিন 15-20টা করে ওখানে পড়েন বা সলভ করেন। আপনি একটা অ্যান্সার দিলেন, সেটা রাইট না হলে রাইট অ্যান্সার দেখে দিল, আপনি সেটা রিভিশন দেন। খুবই ফ্রুটফুল হবে ভাই, খুবই ফ্রুটফুল। এটা স্টুডেন্ট যারা লাইভ আছে আমি তাদেরকে বলছি, একটা টেকনিক এটা কম্পিউটারের, খুবই ফ্রুটফুল এটা, যে আপনারা ওয়েবসাইটে ঢুকে এইভাবে প্র্যাকটিস করেন। ঠিক আছে। আর ম্যাথের বইগুলো হচ্ছে আপনার বেসিক এর জন্য, একদম বেসিক আপনি যদি ঠিক করেন তাহলে এইসব বইগুলো। আর আগারওয়ালের বইটা মোটামুটি ইন্ডিয়ান বিক্স কে ফলো করে, ইন্ডিয়ান বিক্স এর যেসব ম্যাথ আছে এটা অনেকটা আগারওয়ালের বই আছে। অনেক আগারওয়ালের বই সম্বন্ধে আমি একটা প্রবলেম বলি, অনেকে ইংলিশের হচ্ছে আপনারা পারে না, ইংলিশটা মানে বুঝতে পারেন, এই জন্য বাংলাটা আসে। আমি বলবো বাংলাটা আপনারা করেন না, কখনোই করেন না, কারণ ইংলিশ আমাদের সব পরীক্ষা ইংলিশ ভার্সনে। আমি এর সাথে আরেকটা মেথড যোগ করতে বলি, যোগ করছি, যখন আপনারা এই যে 9-10 বইগুলো পড়বেন, যদি আপনাদের কাছে বই না থাকে, আপনারা এনসিটিভির ওয়েবসাইটে ঢুকে ইংলিশ ভার্সনে বইটা ডাউনলোড দিবেন, আর বাজার থেকে পুরানো বাংলা গাইডটা কিনবেন। ইংলিশ ভার্সনের উপরে যে প্রশ্নটা আছে সেটা পড়বেন, আর ম্যাথে তো সলিউশন ইংলিশ করেন বাংলা করেন, ডিজিট চেঞ্জ করে দিলেন, হয়ে গেল। এতে কি হবে, আপনার ইংলিশের যেসব টার্মিনোলজি গুলো আছে, অনেকে যদি এখনই বলি জ্যার ইংলিশ কি, ব্যাসের ইংলিশ কি, ব্যাসার্ধর ইংলিশ কি, অনেকে কিন্তু চট করে মাথাতে আসবে না। এই জন্য আপনি যদি ইংলিশ গুলো ফলো করেন, ওগুলো টার্মিনোলজির সাথে আছে, এগুলোর সাথে আপনি পরিচিত হবেন। আর সলিউশন তো জাস্ট ডিজিটের খেলা আর কি, কম বেশি। এই ম্যাথ দাদা আর আপনি কম্পিউটার ম্যাথের জন্য মোটামুটি ভাই। দাদা ম্যাথের জন্য যে বললেন যে খারুজ বেসিক ম্যাথ বা খারুজ অ্যাডভান্স ম্যাথ দেখে ম্যাথের বেসিকটা ক্লিয়ার করতে পারি, তো কম্পিউটারের জন্য বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা কোন বইটা দেখতে পারি, বা এ সম্পর্কে যদি কিছু বলতেন। কম্পিউটারের জন্য আমি যেটা বললাম, যে প্রথমে আপনি এমপি3 যেটা আছে জর্জ প্রকাশনের, এটা আপনার সুন্দর বেসিকটা সুন্দর হয়ে যাবে এবং গোছানো বইটা, এটা বিসিএস এর জন্য কাভার হয়ে যায়, কিন্তু ওই বইটা দিয়ে ব্যাংক কখনোই কাভার হবে না। আপনি যদি ব্যাংকে কাভার করতে চান, এরপরে ইন্ডিয়ান বিক্স এর একটা বই আছে, 400টা এমসিকিউ আছে আপনার কম্পিউটার একটা, এই 400টা এমসিকিউ আপনি দেখতে পারেন। এগুলো অনেক পুরনো হয়ে বইটার গেছে, নাম যদি এগুলো অনেক বলতেন দাদা। ব্যাংক পরীক্ষাতে আসছে। ইন্ডিয়ান বিক্স কম্পিউটার একসাথে আছে, ইন্ডিয়ান বিক্স ইংলিশ এন্ড কম্পিউটার, বইটা পাতলা একটা বই। এটা 50 বা 60 টাকা করে নেয় মনে হয়, বা 80 টাকা করে নেয়, নীলক্ষেতে খোঁজ করলে পাবেন। ইন্ডিয়ান বিক্স এর কম্পিউটার, দাদা 400টা একটু এমসিকিউ আছে। দাদা একটু সময় নিচ্ছি আমি, দাদা একটু সময় নিচ্ছি আমি। হ্যাঁ বলেন। আতিক স্যারকে অনুরোধ করছি, আমরা শুভ্র, বসাক স্যার এবং বিপুল কান্তিতে স্যার যে বইয়ের নামগুলো বলে সেগুলো একটু লিখে রাখবেন, পরবর্তীতে আমাদের গ্রুপে সেগুলো আপলোড দিবেন, যে কম্পিউটার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের জন্য তারা কোন কোন বই সাজেস্ট করছেন, এটা একটু লিখে রাখবেন, পরবর্তীতে গ্রুপে দিবেন যে এই বইগুলো আমাদের বাংলাদেশ ব্যাংকের এটি শুভ্র বসাক স্যার এবং বিপুল কান্তিতে সাজেস্ট করেছেন। দাদা তাহলে এখন একটু আবার ইংলিশের বিষয় আসি, ইংলিশের রিটেনের বিষয় আসি। আহ, আহ, বিপুল কান্তিতে দাদার কাছে যাই একটু, তারপরে আবার আমরা বাংলা হ্যাঁ, সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। না, আপনি ঠিক বলবেন। আছে। হ্যাঁ, বিপুল ক্যারি নেক্সট। দাদা নর্মালি আমাদের ব্যাংকের রিটেন। দাদা একটু প্রশ্ন করি, দেব গেইন দীপঙ্কর প্রশ্ন করেছেন, টেল আস সামথিং অ্যাবাউট ফোকাস রাইটিং। মানে মানে রিটেন পার্টে আর কি, যে ফোকাস রাইটিং গুলো আসে সেগুলো ভালো করার জন্য কি করা যায়, বা আপনি কি করেছিলেন যদি একটু বলতেন। ফোকাস রাইটিং সম্পর্কে আগে বলেন, পরবর্তী ট্রান্সলেশন, অ্যাপ্লিকেশন, প্যাসেজ সম্পর্কে আমরা ধীরে ধীরে জেনে নেব। ফোকাস রাইটিং, তো ফোকাস রাইটিং নর্মালি ব্যাংকে আসে, ইংলিশে একটা আসে, বাংলা একটা আসে। তো ইংলিশে নর্মালি যেটা আসে, তো ফোকাস রাইটিং এর নর্মালি 3টা পার্ট থাকে। একটা হলো ইন্ট্রোডাকশন, সেকেন্ড হলো বডি, আর থার্ড হলো কনক্লুশন। তো আমি ইন্ট্রোডাকশনে কি লিখবো, বডিতে কি লিখবো, আর কনক্লুশনে কি লিখবো, সেটা হলো প্রথম প্রশ্ন। যে কোনো একটা প্রশ্নের
ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন, এই তিনটা পার্টি লিখতে হয়। তো আমাদের ব্যাংকে খাতা খাতা যে দেয় আমাদের, খাতাতে কোনো এক্সট্রা পেজ দেওয়া হয় না, যে খাতা দেওয়া হয় সেই খাতার মধ্যে লিখতে হয়। তো নর্মালি আমরা 2 থেকে 3 পৃষ্ঠা পাই, সর্বোচ্চ 2 থেকে 3 পৃষ্ঠা পাই ইংলিশ ফোকাস রাইটিংটা লেখার জন্য। তো এই 2 থেকে 3 পৃষ্ঠা আমি কতটুকু কি লিখবো? তো আমি যেটা মনে করি যে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে প্রথমে ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাকশন আসলে কি? ইন্ট্রোডাকশন তো আমরা নর্মালি যেভাবে লিখি আসলে এত বড় করে লেখার মতো সময় বা জায়গা থাকে না। সেই জন্য আসলে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যে বিষয়টা টপিক থাকে, যেমন আমাদের সময় আসছিল সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট, 2019 সালে এডিতে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট আসছিল। তো আমি আসলে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট বলতে কি বুঝি, মানে ডেফিনেশনটাই আমাদের হবে ইন্ট্রোডাকশন। 3 থেকে 4টা সেন্টেন্সে ডেফিনেশন লিখবো, সেটা হবে আমাদের ইন্ট্রোডাকশন। তারপরে হলো বডি। বডিতে আমি কি লিখবো? নর্মালি বডিতে সবাই আমরা নর্মালি অনেক কিছু লিখি, কিন্তু কোনটা লিখলে আসলে আমাদের মার্কস ক্যারি করবে এবং কোনটা লিখলে ক্যারি করবে না, সেটা হলো ফ্যাক্ট। তো নর্মালি যে কোয়েশ্চন গুলোর সাথে ডাটা রিলেটেড, তো আমরা সবসময় চেষ্টা করবো সেগুলোতে ডাটা দিতে। এখন অনেকে বলে যে আমি ডাটা কিভাবে দিব? তো ডাটা দেওয়ার অনেকগুলো সিস্টেম আছে। তো সিস্টেমের মধ্যে আমি যেটা মানে সবচেয়ে বড় যেটা জিনিস, যে ডাটা দেওয়ার ক্ষেত্রে আমরা যদি রেফারেন্সটা না দিই, যে সূত্র কই থেকে এই ডাটাটা আসলো, সূত্র বা উৎস আমরা যেটা বলি, ইকোনমিক স্ট্যাটিস্টিক্স বলতে পারি, বা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে, বা অর্থনৈতিক ইকোনমিক্স রিভিউ থেকে আমরা যে ডাটাগুলো দেই, আমরা যদি সূত্র না লিখি তাহলে কিন্তু ডাটা দিলে 0 মার্কস। আর সূত্র না লিখলে ওই ডাটার কোনো ভ্যালু নাই। অতএব ডাটা দেওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হইলো আমাদের সূত্রটা অবশ্যই দিতে হবে, সেটা ইকোনমিক রিভিউ থেকে নেওয়া হোক, বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে নেওয়া হোক, বা এনভায়রনমেন্টাল কোনো, মানে যেইখান থেকেই নেওয়া হয়, সেই সূত্রটা দিতে হবে। তো অনেকে তো নর্মালি আমরা ডাটা চেষ্টা করি যে আমরা সবাই টেবিল আকারে দিতে। তো আমি যেটা চিন্তা করি যে সবাই তো আমরা টেবিল দেই, তো আমরা একটু নতুন কিছু করি যাতে এক্সামিনারের চোখে পড়ে। আমি যদি এজ এ এক্সামিনার দেখি যে 10টা খাতা দেখলাম, 10জনই টেবিল দিছে, আর একটা ছেলে বার ডায়াগ্রাম দিছে, তাহলে আমি অবশ্যই যে বার ডায়াগ্রাম দিছে তাকে ভালো মার্কস দেওয়ার চেষ্টা করবো, কারণ সে একটা ইউনিক কাজ করছে, কিংবা সে একটু আলাদাভাবে প্রিপারেশনের চেষ্টা করছে। আর বার ডায়াগ্রামটা খুবই সহজ, আমরা সবাই টুকটাক এই জমানায় ক্রিকেট খেলা দেখি। তো ক্রিকেটে ওভারের যে প্রত্যেক ওভারের যে স্কোরটা দেখায়, এটা কিন্তু বার ডায়াগ্রাম আকারে দেখায়। তো পরীক্ষায় বার ডায়াগ্রাম দিলে এরকম কন্টিনিউয়াস না দিয়া ডিসক্রিট দিতে হয়, একটা একটা ফাঁকা দিয়ে দিতে হয়। তো আমরা যদি ডাটাটা বার ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে পারি, আর ডাটার উপরে সংখ্যা যেটা আছে সেটা যদি অবশ্যই আমরা ভিন্ন কালি, নর্মালি তো আমরা কালো কালি ইউজ করি, যে আমি বার ডায়াগ্রামের উপরে যে ডাটাটা লিখলাম, যে গত 5 বছরের জিডিপির ডাটাটা, সেই ডাটাটা শুধু সংখ্যাটা আমি যদি নীল কালি দিয়ে লিখি, তাহলে কিন্তু পরীক্ষকের চোখে পড়বে, কারণ পরীক্ষকের এত সময় নাই যে খুঁজে বের করবে যে আপনি বা আমি কি লিখছি, পরীক্ষককে জোর করে দেখাইতে হবে। তো নর্মালি ডাটা দেওয়ার ক্ষেত্রে বার ডায়াগ্রাম আছে, পাই চার্ট আছে, মানে ভিন্ন, মানে আমি চাই সবসময় টেবিল ছাড়া অন্য যেভাবে প্রেজেন্ট করা যায়। নর্মালি অনেক কিছু থাকে যে ফ্র্যাকশন থাকে, যে একশোর মধ্যে আমাদের বায়ুমণ্ডলে কি কি উপাদান আছে, তো প্রত্যেকটা ফ্র্যাকশন আছে, তো ওই ফ্র্যাকশন গুলো আমি পাই চার্টের মাধ্যমে দিতে পারি। যেগুলা 100% থাকে, এগুলা যেগুলো থাকে সেগুলো আমি পাই চার্টের মাধ্যমে দিতে পারি। নর্মাল যেগুলো থাকে সেগুলো আমরা বার ডায়াগ্রামের মাধ্যমে দিতে পারি। তাইলে একটু খাতাটা এক্সক্লুসিভ হয়, যাতে পরীক্ষক মানে আলাদাভাবে দেখে এবং আমাদের একটু ভালো মার্কস ক্যারি করার জন্য চেষ্টা করে। এখন মনে হইতে পারে যে না, অনেক সময় তো যে এমন প্রশ্ন আসে যে এটা কোনো কিছু ডাটা রিলেট করা যায় না, তখন আমি কি করব? তখন অবশ্যই আমি, যেহেতু ডাটা রিলেট করা যাচ্ছে না, আমার অন্য কিছু দিয়ে মার্কস ক্যারি করতে হবে। সবাই তো এজ ইউজুয়াল খাতা ভরানোর জন্য অনেক কিছুই লেখে, এগুলো তো মানে মার্কস দিবে না। সেজন্য অবশ্যই আমাদের উদ্ধৃতি দিতে হবে, বিভিন্ন ধরনের জি উদ্ধৃতি। জি, বলেন, শোনা আছে। সরি, আসলে নেটটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি। আহ, তো আমরা নর্মালি কি দিব যদি আমরা ডাটা রিলেট না করতে পারি, তাহলে অবশ্যই আমরা আহ, উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রত্যেক মাসে আমাদের এডিটোরিয়াল নিউজ, মান্থলি এডিটোরিয়াল নিউজ বের হয়, একটা ছোট্ট একটা বই আছে, আর আরেকটা হলো মহিলা সম্পাদিত। এখানে অনেক ধরনের কোটেশন বা ডাটা প্রত্যেক মাসে আমরা পাই, সেটা আমরা নোট করে নিয়ে ওইখান থেকে আমরা দিতে পারি, যেগুলো রিলেটেড হয়। আর এই ডাটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা একটু
সময় নিয়ে দিতে পারি। যেমন একটা প্রতিষ্ঠানের প্রধান বলেছেন যে, তারপরে পরের লাইন থেকে আমরা শুরু করতে পারি, যাতে এই আমি যে উদ্ধৃতিটা দিলাম সেটা চোখে পড়ে। আমি যদি লিখলাম যে এনভায়রনমেন্টাল কমিটির চেয়ারম্যান এটা বলেছেন যে লেখা এই লাইনে শুরু করলাম, তখন কিন্তু এটা চোখে পড়বে না যে আমি ডাটাটা দিলাম। তাহলে অবশ্যই আমার একটা লাইন স্কিপ করে নিচের লাইন থেকে শুরু করতে হবে, যাতে আমি যে উদ্ধৃতিটা দিলাম সেটা পরীক্ষকের চোখে পড়ে। আমাদের আসলে মেইন কাজ হলো পরীক্ষকের চোখে যাতে আমরা মানে আমাদের নিজেদের যে গুণাবলী আছে সেটা ধরাইতে পারি, পরীক্ষক যাতে খুঁজে বের করতে না হয়। আর এখন লাস্টে আসলো ধন্যবাদ। আমাদের কনক্লুশন জি কনক্লুশন জি পার্টটা। বলুন। এখন কনক্লুশন পার্টে আমরা কি লিখব? আমরা তো ইন্ট্রোডাকশন লিখলাম, বডি লিখলাম, কনক্লুশন পার্টে আমরা নরমালি কি লিখবো যে আসলে আমি কি বুঝি বা আমি কি সাজেস্ট করি, সেটাই হবে কনক্লুশন। এটা সর্বোচ্চ 3 থেকে 4টা সেন্টেন্সের মধ্যে শেষ। এভাবেই আসলে ফোকাস রাইটিংটা মোটামুটি কমপ্লিট করা যায়। হ্যাঁ, আপনি দাদা তাহলে ফোকাস রাইটিং আসলে আহ, কতগুলো ফোকাস রাইটিং পড়তে হবে বা কোন বই থেকে পড়তে হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। মানে ফোকাস রাইটিং কতগুলো ফোকাস রাইটিং পড়বো বা কোন বই থেকে পড়বো, বা আপনি কোন বই থেকে কোন বই ফলো করেছিলেন এই সম্পর্কে যদি বলেন। হ্যালো ভাই, আপনার ভয়েসটা একটু শোনা যাচ্ছে না, একটু ভলিউমটা প্লিজ একটু বাড়াইলে ভালো হইতো মনে হয়। দাদা, বলতেছিলাম কি মানে ফোকাস রাইটিং অনেকে বলতেছে কতগুলো ফোকাস রাইটিং পড়বো, কোন বই থেকে পড়বো, ডেটা গুলো কোথা থেকে মুখস্থ করবো, এ সম্পর্কে আসলে স্টুডেন্টরা জানতে চায়। কতগুলো ফোকাস রাইটিং করবো আসলে, মানে বিভিন্ন টপিকস তো আছে, কতগুলো ফোকাস রাইটিং আমাকে পড়তে হবে, বা ডাটা গুলো কোথা থেকে মুখস্থ করবো, বা কোন বই ফলো করবো ফোকাস রাইটিং এর জন্য। আহ, আসলে আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমি ফোকাস রাইটিং এর ডাটাটা কই থেকে পড়বো, তো ডাটাটা পড়ার জন্য বিভিন্ন আছে। আমি নরমালি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে সেটা সবচেয়ে বেশি ফলো করতে বলবো। এবং বিসিএস এর জন্য কয়েকটা বই বের হয় নরমালি। বিসিএস যখন প্রিলি পরীক্ষা বা রিটেন পরীক্ষার আগে কিছু ডাটাবেস বই বের হয়, সেখান থেকে আমি আমার ইম্পর্টেন্ট ডাটাগুলা কালেক্ট করে নিজের হাতে নোট করে পড়তে পারি। আর নরমালি আমরা যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি এডিটোরিয়াল নিউজে সেখানে বিভিন্ন ধরনের ডাটা থাকে, সেখান থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। আর উদ্ধৃতিটা আসলে পত্রিকা, রেগুলার পত্রিকা পড়া আর মান্থলি এডিটোরিয়াল নিউজ সেইগুলো থেকে আমরা কালেক্ট করতে পারি। আর আসলে কিভাবে আমি রিলেট করব যে কোন টপিকটার সাথে কোন টপিকটা সংযুক্ত, সেটা অবশ্যই আমার জানতে হবে, রিলেট করতে হবে। এখন আমার যদি পরিবেশ নিয়ে প্রশ্ন আসে আর আমি জিডিপি নিয়ে ডাটা দেই, তাহলে তো অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল হবে না। আমার যে যে টপিকটা আসবে সেই সব টপিকটার সাথে কো রিলেটেড বিষয় যেটা, সেটা নিয়ে অবশ্যই ডাটা দিতে হবে। যদি আমার ক্লাইমেট নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই আমার কার্বনের ডাটা দিতে হবে। তারপরে গ্রিন হাউস গ্যাসের ডাটা দিতে পারি। আমার ইকোনমি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই আমি জিডিপির গ্রোথ রেটের ডাটাটা দিতে পারি, পার ক্যাপিটা ইনকামের ডাটাটা দিতে পারি। এরকম প্রত্যেকটা বিষয়ের সাথে রিলেটেড জিনিসগুলো ডাটা দিতে পারি আমরা। দাদা অত্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আসলে ফোকাস রাইটিং কিভাবে ভালো করবো। আর যে প্রশ্ন করেছিলেন আশা করি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। ফোকাস রাইটিং এর জন্য ডেটা চার্ট এগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো বিভিন্ন মাসিক টিউটোরিয়াল আছে সেখান থেকে দেখে নিতে পারেন। সাধারণ জ্ঞান প্রিলির জন্য বাংলাদেশ ব্যাংক এটির প্রিলির জন্য সাধারণ জ্ঞান কোথা থেকে পড়বো, কতটুকু গুরুত্ব সহকারে পড়বো আপনি একটু বলবেন, পরবর্তী আমরা আবার শুক্র বসাক স্যারের কাছে যাবো। বিপুল কান্তিতে দাদা আপনি একটু বলেন সাধারণ জ্ঞানটা কোথা থেকে পড়বো প্রিলির জন্য, আর আমাদের কতটুকু আপনার গুরুত্ব কথাটা সহকারে একটু পড়বো। সমস্যা হচ্ছে, আমি একটু দেখি, একটু কাইন্ডলি লাইনে থাকবেন। আর Yes. মোবাইলের সমস্যা না অন্য কোনো প্রবলেম, আমি একটু আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ভাই একটু এখন কথা বলেন তো। দাদা বলতেছিলাম কি বাংলাদেশ ব্যাংক এটির জন্য সাধারণ জ্ঞান কোথা থেকে পড়বো, শোনা যায়? আচ্ছা আচ্ছা। ভাই একটু, হ্যালো দাদা, শোনা যাচ্ছে আমার কথা? কি ভাই শোনা যায়? আরেকবার, ভাই আমারই মনে হচ্ছে সমস্যা হচ্ছে, আমি কেটে ইয়েটা কেটে দিয়ে আমি আরেকবার জয়েন হই। আচ্ছা দাদা শুনেন, আমি প্রশ্ন করতেছিলাম কি সাধারণ জ্ঞান, আপনার কথা স্পষ্ট শোনা যায় এবং আপনাকে স্পষ্ট দেখা যাইতেছে। হ্যাঁ সাধারণ জ্ঞানটা কোথা থেকে করবো? জেনারেল নলেজ, জেনারেল নলেজ সাধারণ জ্ঞানটা কোথা থেকে পড়বো প্রিলির জন্য একটু যদি বলতেন। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা খুবই লাকি আজকে আমাদের লাইভ
ক্যারিয়ার আড্ডায় অত্যন্ত দুজন ডাইনামিক এবং ট্যালেন্টেড পার্সন শুভ্র বসাক স্যার এবং বিপুল বিপুল কান্তি দে স্যারকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে আমরা অ্যান্সার গুলো জেনে নেবো, যেটা নাকি আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্ব বহন করবে। অত্যন্ত আমরা ভাগ্যবান যে দুজন লার্নেড এবং রিসার্চ পার্সন আমরা পেয়েছি। তাদের কাছে আপনাদের যে প্রশ্নগুলো জানার আছে আপনারা কমেন্ট সেকশন লিখুন, আমরা সব প্রশ্নই স্টেপ বাই স্টেপ তাদের কাছে জিজ্ঞেস করবো এবং জেনে নেবো বাংলাদেশ ব্যাংকের এটির জন্য বা বাংলা যে কোনো সিনিয়র অফিসার পরীক্ষার জন্য যে পরীক্ষার প্রশ্নগুলো আসে। আপনাদের প্রশ্নগুলো কমেন্টসে লিখুন, আমি এই প্রশ্নগুলো দাদাদের কাছে জিজ্ঞেস করবো এবং অ্যান্সার করে জেনে নেবো। আচ্ছা শুভ্র বসাক দাদা, আপনাকে প্রশ্ন করেছিলাম বাংলাদেশ ব্যাংকের এটির জন্য সাধারণ জ্ঞান পাঠটা কোথা থেকে পড়বো বা কতটুকু গুরুত্ব বহন করে? তানভীর, আমি তার আগে একটু ফোকাস রেটিং একটু যোগ করে এটাতে আসি। জি 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 ফোকাস ফোকাস রেটিং এর রাইটিং। অনেকেই যে বলে কোন বই ফলো করবো বা কোনো কিছু করবো বা আমি বলতে চাই যে এটা কোনো রচনা, ফোকাস রেটিং বলতে কোনো রচনা টচনা এমন না যে আপনি একটা বই ফলো করলেন, আমার দেখা নদী একটি নৌকা ভ্রমণ এই সেইগুলো ছোটবেলার মতন আসবে, এগুলো কোনো কিছু না। আপনি কোনো বই টই ফলো করতে হবে না। আপনি যতদিন ভাই আপনার স্বপ্নের চাকরি না হবে বা যতদিন ধরে আপনি চাকরির পড়াশোনা করবেন, আপনাকে বাংলাদেশের তিনটা নীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এই রিলেটেড যত কিছু ঘটে সাথে সাথে আপনাকে নোট করতে হবে। প্রথম আলোতে পত্রিকাতে দেন আর ডেলি স্টার দেন, বিভিন্ন অনলাইন থেকে আপনি স্ক্রিনশট রাখুন, বিভিন্ন ফেসবুক গ্রুপে আছে, গ্রুপ থেকে নিন, তথ্য কালেক্ট করুন। তাহলে একই সাথে আপনার সাধারণ জ্ঞানটা কভার হয়ে যাবে, ফোকাস রাইটিংও হবে, ইংলিশ থেকে বাংলা করেন ট্রান্সলেশন প্র্যাকটিস হবে, বাংলা থেকে ইংলিশ করেন ট্রান্সলেশন প্র্যাকটিস হবে, সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? এই যে একজন আমি দেখলাম, নাইম সরোয়ার, ট্রান্সলেশন নিয়ে একটু বলুন প্লিজ। ট্রান্সলেশনটা হচ্ছে ভাইয়া, আপনি বিভিন্ন এই যে পত্রিকাতে একটা এডিটোরিয়াল পৃষ্ঠাতে আসেন, এসে ডেইলি স্টারে একটা ধরেন পেজটা, যেখানে আপনি ব্যাংক রিলেটেড বা বাংলাদেশের অর্থনীতি রিলেটেড কোনো একটা কিছু পাচ্ছেন, সেটাকে আপনি বাংলা থেকে ইংলিশ করেন বা ইংলিশ থেকে বাংলা করেন, দেখেন আপনার ট্রান্সলেশন প্র্যাকটিস হয়ে গেল, আপনার ওই জিনিসটা নোট হয়ে গেল এবং ফোকাস রাইটিং এর জন্য এটা কাজে লাগলো। ওইখান থেকে কোনো একটা হঠাৎ করে একটা ডাটা রিলিতে এমসিকিউ সাধারণ জ্ঞান হিসেবে আসলো, এক ঢালে 4-5টা বাকি মেরে ফেলতে পারলো। তো এই জন্য আমি বলবো যে যারা এই কোনো বই ফলো, কোন বই পড়বো বাংলার জন্য, কোন বই পড়বো ইংলিশ ফোকাস রেটিং এর জন্য, এসব কোনো বই টই ফলো করতে হবে না। আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়েন, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেন, আর ওই রিলেটেড লিখে আপনারা নেটে সার্চ দেন, পেয়ে যাবেন। আর খুবই কম দেখা গেছে ব্যাংকের ইতিহাসে যে ফোকাস রাইটিং পড়ে, মানে রিপিট আসে, পাশাপাশি টপিকস আসে কিন্তু কোনো রিপিট আসে না। আর যেটা বললাম যে যতদিন পর্যন্ত ভাই আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন, তারা হচ্ছে এই বাংলাদেশের অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কোন দেশের সাথে বাংলাদেশের স্বার্থ জড়িত, এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায়, অবশ্যই সেটা আপনাকে নোট করতে হবে। কাশ্মীর ইস্যু বলেন, সিরিয়া ইস্যু বলেন, আর এই যে মায়ানমারের সাথে বাংলাদেশ সম্পর্ক বলেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বলেন, যে একটু বাংলাদেশের যেখানে স্বার্থ জড়িত, সেই টপিকস গুলো আপনাকে অবশ্যই অবশ্যই নোট করতে হবে। ঠিক আছে? স্টুডেন্টের আর কোনো এই রিলেটেড প্রশ্ন? দাদা এমসিকিউর জন্য সাধারণ জ্ঞানটা আসলে কিভাবে পড়বো, কতটুকু পড়তে হবে? এমসিকিউর জন্য সাধারণ যেটা বললাম, ব্যাংকের প্রশ্ন হতে পারে একদম, মানে ব্যাংকের পরীক্ষাগুলো তো মূলত হচ্ছে শুক্রবারে, বৃহস্পতিবারে ঘটে গেছে এমন প্রশ্ন কিন্তু ব্যাংকের পরীক্ষাতে আসতে পারে। আমি একটা পরীক্ষাতে মানে দেখেছি এরকম, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে খেলা হচ্ছে বৃহস্পতিবারে, খেলাটা শেষ হতে হতে রাত 12টা 1টা বাজবে। তো এই খেলাটাতে বাংলাদেশ যদি জিতে, বাংলাদেশের র্যাঙ্কিং আসবে 6, আর বাংলাদেশ যদি হারে তাহলে 7 র্যাঙ্কিং 7এই থাকবে। পরের দিন শুক্রবারে যে দেখি, যদি প্রশ্ন দিছে বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং কত, 6ও আছে 7ও আছে। হ্যাঁ, প্রশ্ন নিশ্চয়ই রাত 12টার আগেই কিন্তু করা হয়ে গেছে, বুঝছেন? প্রশ্নটা কিন্তু কিন্তু অপশন এরকম, যদি বাংলাদেশ জিতে তাহলে 6 আসবে, বাংলাদেশ যদি হারে 7-এ যাবে। বাংলাদেশ ম্যাচটা জিতেছিল ইয়েতে, খেলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের খেলতে, বাংলাদেশ কিছুদিনের জন্য র্যাঙ্কিং এ 6-এ আসছিল, পরে আবার কিছুদিন পরে আবার 7-এ চলে গেছে। কিন্তু ওই প্রশ্নে কিন্তু অ্যান্সার আপনার 6, কিন্তু ঘটনা ঘটে গেছে পরীক্ষা দেওয়ার 12 ঘন্টাও হয় নাই তার আগে কিন্তু প্রশ্নটা হয়েছে। তো সাধারণ জ্ঞান এমনই যে আপনি পরীক্ষা দেওয়ার আগের রাত পর্যন্ত আপডেট থাকবেন যে কি ঘটে যাচ্ছে সবকিছু নিয়ে, এই যে যেসব বাংলাদেশের এই টপিক গুলো, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি রিলেটেড কোনো তথ্য, কোনো মানে বিশ্বে কোনো কিছু ঘটে গেল, কোনো বিশ্বকাপ ঘটে গেল বা কোনো অলিম্পিক খেলাধুলা থেকে আসতে পারে, তারপরে কোনো রাইটারের কোনো কোন বই ভালো বই আসলো, নোবেল পাইলো, এগুলো কিন্তু আপনার, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান, মানে রিসেন্ট সাধারণ জ্ঞান যেটাকে বলে। আর কিছু কিছু জিনিস আছে যেটা
সব সময় এটা মানে রিসেন্ট বলা যায় না, এটা অ্যাজ ইউজুয়াল সব সময় থাকে, যেটা হচ্ছে সংগঠন থেকে বিভিন্ন জাতিসংঘের বলেন বা অন্যান্য যেসব সংগঠন প্রতিষ্ঠান আছে পৃথিবীতে, এগুলো সংগঠন সম্বন্ধে আপনি একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। জাতিসংঘ এবং জাতিসংঘের যেসব অঙ্গ প্রতিষ্ঠান আছে, সাথে সাথে জাতিসংঘের বাহিরে যেসব বিভিন্ন মানবাধিকার কমিশন থেকে শুরু করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা এই রিলেটেড যেসব সংগঠন আছে, এইসব সংগঠনের তথ্যগুলো পড়বেন, এগুলো অনেক কাজে লাগে। আর ব্যাংকের সাধারণ জ্ঞান বলতে আমি এর বাইরে খুব কম দেখেছি, এই অর্গানাইজেশন আর একদম রিসেন্ট ছাড়া খুব কম প্রশ্নই আসে। ভাই, তানভীর ভাই, নেক্সট। হ্যাঁ, ধন্যবাদ। আর অনেকে প্রশ্ন করছেন ট্রান্সলেশন সম্পর্কে, আসলে ট্রান্সলেশনটা কিভাবে ভালো করা যায় বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা, যেহেতু ব্যাংকের পরীক্ষা একটা ট্রান্সলেশন মেজর পার্ট। ট্রান্সলেশন ভালো করার একটা উপায় মোর প্র্যাকটিস। যত আপনি প্র্যাকটিস করবেন ট্রান্সলেশন আপনার কাছে ততটাই সহজ হয়ে যাবে। আপনি যখন যে কোনো একটা ট্রান্সলেশন এখন হাতে নেন, নিয়ে একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করেন, দেখবেন আপনার অনেক জায়গাতে আটকে যাচ্ছেন। এমন এমন সহজ ইংলিশ ওয়ার্ড আছে আপনার মাথায়, যখন আপনি পরীক্ষা হলে করবেন মাথায় আসছে না। এই জন্য আপনি প্রথমে একটা ট্রান্সলেশন করবেন, দেখবেন বাংলা থেকে ইংলিশ করতে 20 থেকে 25 মিনিট লাগছে। পরবর্তীতে আরেকটা ট্রান্সলেশন করুন, দেখবেন ওটা 15 থেকে 20 মিনিটে চলে আসে। এরকম 2-3টা ট্রান্সলেশন আপনি প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ওইটা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসে। এইরকম আপনি যত বেশি ট্রান্সলেশন করবেন, আপনার ট্রান্সলেশনকে অ্যাপ্রোচ করতে পারবেন আর নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর আমি যেটা দেখেছি ট্রান্সলেশন, আমি কিছু ক্লাসও নিয়েছি বিভিন্ন গ্রুপে, আমাদের ব্যাংকের জন্য পেইড কিছু গ্রুপ ছিল। এখানে পোলাপান মানে পোলাপান বলবো যে স্টুডেন্টরা খুব ভালো ট্রান্সলেশন পারে। একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি বলেন এন্ড থেকে পাশ করে একটা শুভ্র বসাক স্যার যে বিষয়টা প্রতি এমফাসিস দিতেছিলেন ট্রান্সলেশনে, ট্রান্সলেশন ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ট্রান্সলেশনটা আপনার আয়ত্তে আসবে। অর্থাৎ আপনি আপনি যদি প্রতিদিন ট্রান্সলেশন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার ট্রান্সলেশনটা আপনার দখলে চলে আসছে। অর্থাৎ প্রতিদিন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, প্রতিদিন দুটো ট্রান্সলেশন আপনি করতে হবে। ঘুমানোর আগে সব আপনার দিন শুরু হওয়ার পর ঘুমানোর আগে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা একটা ট্রান্সলেশন প্রতিদিন প্র্যাকটিস করবেন, তাহলে ট্রান্সলেশনের যে সমস্যাগুলো আছে সেগুলো থাকবে না। কারণ আপনারা জানেন ব্যাংকের পরীক্ষা ট্রান্সলেশন থেকে প্রায় 50 মার্কের প্রশ্ন থাকে। অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা 25-25-50 বা 20-30-50 এরকম থাকে। তাহলে এই ট্রান্সলেশন ভালো করার জন্য সুপ্রভাষক স্যার যেটা বললেন প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। আজকে ক্যারিয়ারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ জানেন আজকে ক্যারিয়ারটা যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের এডি সুপ্রভাষক স্যার এবং বিপুল কান্তি দে স্যার। তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের আনসার জেনে নেব। যেহেতু তারা বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে কর্মরত আছে, তারা তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো আমাদের শেয়ার করবেন। তারা কিভাবে পড়েছেন, কোথা থেকে পড়েছেন, কতটুকু পড়েছেন, কোন সাবজেক্টগুলো মানে কম পড়েছেন, কোন সাবজেক্টগুলো গুরুত্ব কম দিয়েছেন, এগুলো সরাসরি তাদের মুখ থেকে শুনবেন। আপনারা জানেন যারা চাকরি পায় বা যারা চাকরি করে তাদের মুখ থেকে যে সাজেশন গুলো শুনবেন সেগুলো মোস্ট অথেন্টিক। আর আপনারা দেখতে পারেন এট দ্য সেম টাইম আপনাদের অনেকে অনেক সাজেশন দিবে যারা নাকি জীবনে কখনো চাকরি পায়নি বা চাকরি পরীক্ষা অ্যাটেন্ডই করেনি, কিন্তু তারা আপনার সাজেশন দিবে। সেই সাজেশনগুলো আপনার শোনার প্রয়োজন নাই, আপনি তাদের সাজেশন শুনবেন যারা বিভিন্ন চাকরি পরীক্ষা সফল হয়েছে, বিভিন্ন চাকরিতে বর্তমান কর্মরত আছে। সেই সৌভাগ্য আমাদের হয়েছে, আজকে আমরা শুভ্র বসাক স্যার এবং বিপুল কান্তিতে স্যারকে পেয়েছি। তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আমরা জেনে নেবো। আপনারা যুক্ত থাকবেন, যদিও আজকে ক্যারিয়ারটা একটু মানে দীর্ঘস্থায়ী হয়, তারপরেও আপনারা যুক্ত থাকবেন। আমরা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আপনাদের জেনে নেবো তাদের কাছ থেকে। আচ্ছা, তারা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আবার চেষ্টা করি। শেখর কুমার, আচ্ছা, রহমান আতিক আপনিও অ্যাড হতে চাচ্ছেন। আচ্ছা, আমি বিপুল কান্তি দে এবং শুভ্র বসাক স্যারের সঙ্গে আরেকটু কথা বলে আরো কিছু প্রশ্ন অ্যান্সার ক্লিয়ার করে তারপরে আমি আতিক স্যারকে অ্যাড করব এবং আতিক স্যার তার গ্রুপের যে চলমান কোর্স গুলো আছে বা সামনে আমরা কোন ধরনের কোর্স গুলো চালু করবো সে সম্পর্কে আপনাদের ডিটেলস ডিটেলস বলবেন। আচ্ছা, শিখর কুমার, হ্যাঁ, কাকে দিন অ্যাড দিলাম? শিখর কুমারকে।
আচ্ছা আমরা আবার আবার চেষ্টা করতেছি স্যার। নেক্সট প্রিলির জন্য কতগুলো এমসিকিউ সেভ জোন? আচ্ছা প্রিলির জন্য কোনটা কতগুলো এমসিকিউ সেভ জোন বা কাটমার্ক কত, এগুলো আসলে আলোচ্য বিষয় না। আপনার আজকে আলোচ্য বিষয় হলো আমরা কি পড়বো, কোথা থেকে পড়বো, কতটুকু পড়বো, কোন বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেব এবং কোথা থেকে পড়বো, সেই বিষয়গুলো সরাসরি আমরা বাংলাদেশ ব্যাংকের এডির কাছ থেকে শুনবো, যেগুলো আমাদের চাকরির জন্য খুবই গুরুত্ব বহন করবে। আচ্ছা আচ্ছা কি ব্যাপার, অ্যাড হচ্ছে না? আচ্ছা আপনার সুপ্রভাষক স্যার আবার একটু চেষ্টা করেন অ্যাড হওয়ার জন্য। সাউন্ডটা একটু রেস্ট করতে বলছে। আচ্ছা ঠিক আছে। সুপ্রভাষক স্যার আবার গ্রুপে অ্যাড হন। যাক, নেটের সমস্যার কারণে বসাক স্যার এবং বিপুল কান্তি দে স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। আচ্ছা যাও, আমি তাদের কথাগুলো যদি একটু রিক্যাপ করি, তারা আমরা তখন কেরিয়ার আড্ডার যে বিষয়গুলো ছিল সেই বিষয় সম্পর্কে যদি একটু রিক্যাপ করি। আমি প্রশ্ন করেছিলাম বিপুল কান্তি দে স্যারকে কিভাবে আমরা প্রিলির জন্য প্রিলির ইংলিশ গুলো পড়বো। সে অত্যন্ত চমৎকার ভাবে অ্যান্সার গুলো করেছেন। তিনি বলেছেন যে আপনারা ইংলিশের জন্য ভোকাবুলারি পার্টটা বেশি দেখবেন, বেসিক গ্রামার পার্টটা ডেভেলপ করবেন। সেই জন্য কয়েকটা বইয়ের নাম তিনি বলেছেন। মাস্টার কম্পিটিটিভ এক্সাম অথবা প্রফেসরসের আপনারা এমসিকিউ বইটা দেখতে পারেন। সেই সঙ্গে তিনি পিয়ারসনস অবজেক্টিভ ইংলিশ এই বইটা দেখার জন্য উনি গুরুত্ব দিয়েছেন, যে যেহেতু ব্যাংকের প্রশ্নগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে করা হয়, আর পিয়ারসনস অবজেক্টিভ ইংলিশ বইটা কিন্তু একটা ওয়েবসাইট বেস। তো সে সুতরাং এখান থেকে আপনারা দেখতে পারেন এবং সাইপ্রাস অ্যানালজির কথা তিনি উল্লেখ করেছেন। আচ্ছা সুপ্রভাষক স্যার আবার অ্যাড হচ্ছেন। আপনাদের প্রশ্নগুলো আচ্ছা আপনাদের প্রশ্নগুলো কমেন্টসে লিখুন, আমি আপনাদের প্রশ্নগুলো সুপ্রভাষক স্যার এবং বিপুল কান্তি দে স্যারকে জিজ্ঞেস করবো, তাদের মুখ থেকে সরাসরি প্রশ্নগুলো অ্যান্সার শুনবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড জয়নিং আস। উই উইল কন্টিনিউ দিস টিল দ্য এন্ড অফ দিস প্রোগ্রাম। আপনারা সবাই যুক্ত থাকবেন। আমি আপনার সাথে যুক্ত আছি তানভীর। আপনি জানেন আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে বর্তমান কর্মরত আছি এবং আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা অত্যন্ত লার্নেড এবং রিসার্চ পারসন, সুপ্রভাষক স্যার এবং বিপুল কান্তি দে স্যার। তাদের কাছ থেকে আপনার সরাসরি প্রশ্ন করতে পারেন এবং অ্যান্সার গুলো জেনে নিতে পারেন। নেটওয়ার্ক পোর নেটওয়ার্কের জন্য একটু সমস্যা হচ্ছে। ব্যাংকের ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করব এবার? ঠিক আছে এভরিথিং না? আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যায়? একটু কমেন্টসে লিখুন কথাগুলো। প্রশ্ন থাকলে সেটা যে যে সংক্রান্ত প্রশ্ন হোক, ব্যাংকের প্রিলি রিটেন ভাইবা সংক্রান্ত জানতে চাইলে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। সাউন্ড ক্লিয়ার না? আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টসে লিখতে পারেন কে কোথা থেকে শুনছেন। সাপোজ আই এম ফ্রম মানিকগঞ্জ, আপনারা লিখতে পারেন ইয়ার ফ্রম টাঙ্গাইল, বরিশাল, নোয়াখালী। অর্থাৎ কমেন্টস করতে হবে, বেশি বেশি কমেন্টস করতে হবে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আজকে ক্লাসটি রিচ করতে হবে। তাহলে হবে কি আপনারা ক্লাসে বা আজকে ক্যারিয়ারটা আপনারা অ্যালাইভ থাকতে পারবেন। আর না আপনারা কতটুকু ওয়াচফুল বা কতটুকু আমাদের ক্যারিয়ারটা এনজয় করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনার যুক্ত থাকবো ব্যাংকার জনের সাথে। Thank you very much for joining and I hope you are enjoying this career adda. আচ্ছা তাহলে যদি সুপ্রভাষক স্যার এবং বিপুল কান্তি দে স্যার যদি যুক্ত হতে না পারেন, তাহলে কি আমি আতিক ভাইকে যুক্ত করব? আতিক ভাই কয়েকবার রিকোয়েস্ট দিয়েছেন। বাংলা সাধারণ জ্ঞান কোন কোন টপিক পড়বো, কি কি পড়বো? আচ্ছা হাফিজ রহমান শেখ আপনি বলছেন বাংলা সাধারণ জ্ঞান, এগুলো প্রশ্নগুলো করব স্টেপ বাই স্টেপ, আমি প্রশ্নগুলো করব। আপনারা একটু কাইন্ডলি যুক্ত থাকবেন। ভাই আমাদের প্রিভিয়াস কোশ্চেনটা আস্ক করেন প্লিজ। আচ্ছা প্রিভিয়াস কোশ্চেনটা কি ছিল একটু বলেন তো।
কোশ্চেনটা কি ছিল একটু জিজ্ঞেস আবার আবার বলবেন প্লিজ। কি বাপু নেটওয়ার্কে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে বলুন, আপনাদের প্রশ্নগুলো কমেন্টসে করতে থাকুন, আমি আপনাদের প্রশ্নগুলো পৌঁছে দেবো শুভ্রবসাক স্যার এবং বিপুল কান্তি দে স্যারকে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে বলুন। আচ্ছা, হাফিজ রহমান শেখ বলছেন বাংলা সাধারণ জ্ঞান কোন বই পড়বো। মোহাম্মদ সুজানা বলছেন ইংলিশের জন্য কি কি বইয়ের নাম বললেন। তানভীর ভাই অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। আচ্ছা ভাই, কয়েকবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি ভাই, আবার দেন ভাই। শুভ্রবসাক স্যার আবার রিকোয়েস্ট দেন, আমি তো কয়েকবার চেষ্টা করলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ম্যাথের জন্য কে প্রিপারেশন নিব? আসলে আসলে আমরা শুভ্রবসাক স্যার এবং কানেকশন ফেল কেন বলতেছে? অ্যাড অ্যাডিং হচ্ছে না? অ্যাডিং হচ্ছে কিন্তু আসতেছে না কেন? টাচ তো করছি, মানে কানেক্টিং হচ্ছে। আচ্ছা, আমাদের ওয়াইফাইটা আবার অফ অন করলে হয় না? হুম, আচ্ছা ওয়াইফাইটা আবার একটু অফ অন করে দেখি আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি ইনভাইট দেবো না, চেষ্টা করি ইনভাইট দেওয়ার জন্য। ইনভাইট গ্রুপ মেম্বার্স কি হলো, যায় না কেন? ফ্রেন্ড লিস্ট থাকতে হবে নাকি? অ্যাডিং অ্যাড হচ্ছে না কেন সৌরভসাক স্যার? যারা লাইভে ফার্স্ট টাইম প্রিলি এক্সাম দিবেন তাদের জন্য একটু সাজেশন দিবেন কাইন্ডলি। আচ্ছা তানভীর স্যার, আপনি কমেন্ট ট্যাপ করে ইনভাইট করেন। আচ্ছা তানভীর স্যার, আপনি কমেন্টে ট্যাপ করে ইনভাইট করেন। আচ্ছা দেখি।
সুপ্রভাষক স্যার, আমি তো আপনাকে বারবার অ্যাড দিচ্ছি, কিন্তু এখানে অ্যাডিং লেখা আছে, অ্যাডিং লেখা দেখা যাইতেছে, কিন্তু কানেক্টিং হচ্ছে না তো। অ্যাডিং হচ্ছে কিন্তু আহ, আচ্ছা আতিক স্যার, আপনি একটু অ্যাড হওয়ার চেষ্টা করেন দেখি। আতিক ভাই, আপনি অ্যাড দেন, ইনভাইট আপনি মানে যোগ করার চেষ্টা করেন। অ্যাডিং হচ্ছে না, কানেক্টিং হবে তো, কিন্তু অ্যাডিং হচ্ছে না, কানেক্টিং হচ্ছে না। Allow viewers to send your request to join a podcast. The fans will not be able to watch the video unless they're okay. অ্যাডিং হচ্ছে কিন্তু ইনভাইট হচ্ছে না, ইনভাইট মানে অ্যাডিং হচ্ছে, কানেক্টিং হচ্ছে না। এখানে আমার কিছু করা আছে, আমি কি আবার ইনভাইট দিতে পারবো এখান থেকে যদি দিই? একজন নেয় না। আচ্ছা আরেকবার চেষ্টা করি, সুপ্রভাষক স্যারকে আবার চেষ্টা করলাম, যদি হয় না হয় আতিক স্যারকে চেষ্টা করবো। আবার জয়েন করলে সবাই, আবার সবাই স্যার অ্যাড হতে হবে। আতিক স্যার, আপনি দেন, ইনভাইট দেন, আপনাকে অ্যাড করি। হ্যাঁ, হুম, কানেকশন ফেল। লাইভ কি আবার এ করবো? আহ,
শুভ্র বসাক ভাই বলেছেন তানভীর ভাই ফিনিশিং দিয়ে দেন। আহ, যাই হোক, আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা ডিউ টু পোর নেটওয়ার্ক কানেকশন আমরা অনেকবার চেষ্টা করার পরও কানেক্ট হতে পারলাম না। তো আজকের লাইভের রিক্যাপ করব, যতটুকু আমরা আলোচনা শুনেছি সেই আলোচনাগুলো আমি রিক্যাপ করব, আপনাদের জন্য আবার বলবো সিনপসিস করে। তার আগে আপনাদের আবার নতুন করে আজকে না, আবার একদিন ডেট দিয়ে আমরা লাইভ ক্লাস ক্যারিয়ার আড্ডায় যুক্ত থাকবো। সেই মানে প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি, আবার নতুন করে আরেকদিন লাইভ ক্যারিয়ার আড্ডায় যুক্ত থাকবো। সেদিন আপনাদের সকল প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু পোর নেটওয়ার্ক কানেকশনের জন্য আমরা ক্যারিয়ার আড্ডাটি কন্টিনিউ করতে পারলাম না, অন্যদিন রাত 9টায় বা 8:30 শুরু করে দীর্ঘক্ষণ আপনাদের বিভিন্ন প্রশ্নের আনসার দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। আপনারা যে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বাংলাদেশ ব্যাংকের এডির জন্য যে প্রস্তুতি দিক নির্দেশনাগুলো আমরা পাইলাম সেই সম্পর্কে আমি একটু বলি। প্রথমে প্রশ্ন করেছিলাম বিপুল কান্তিতে এবং শুভ্র বসাক স্যারকে ইংলিশের জন্য কিভাবে প্রস্তুতি নিব। তারা মানে একটা বিষয় খুবই গুরুত্ব দিয়েছেন, সেটা হলো প্রিভিয়াস এর কোশ্চেনটা আপনাকে দেখতে হবে। বিপুল কান্তিতে স্যার মেনশন করেছেন যে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে 40 থেকে 50% প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ ইউ নিড নট বি ওয়ারিড অ্যাবাউট the what types of question usually set up for the examination. That means 40 থেকে 50% প্রশ্ন আপনাদের কিন্তু রিপিট হবে। তার জন্য প্রিভিয়াস এর কোশ্চেনগুলো পড়তে পারবেন। ইংলিশের জন্য মাস্টার কম্পিটিটিভ এক্সাম প্রফেসরস এর একটা বই অথবা এমপি3 বইটা পড়তে পারেন। এবং সে সঙ্গে বিপুল কান্তি দে স্যার বলেছেন পিয়ারসনের অবজেক্টিভ ইংলিশ বইটা আপনারা দেখতে পারেন। ইংলিশের রিটেন পার্টটা ভালো করার জন্য বিপুল কান্তি দে স্যার যে বিষয়টা বলেছেন সেটা হলো আপনারা ডেটা অ্যাড করবেন, চার্ট অ্যাড করবেন। চার্টটা কি হতে পারে? বার চার্ট, বার ডায়াগ্রাম হতে পারে, পাই চার্ট হতে পারে। টেবিল না দিয়ে বার ডায়াগ্রাম বা পাই চার্ট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে মার্কটা একটু বেশি আসবে। আর যদি কোনো প্রশ্ন ডেটা অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে উদ্ধৃতি ব্যবহার করবেন। উদ্ধৃতি কি ব্যবহার করবেন? সাপোজ বাংলাদেশের অর্থমন্ত্রী যে বর্তমান অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল আছেন, আহমদ মুস্তফা কামাল বলেছেন, বিষয়টা দিয়ে আপনার শুরু করবেন। এই যে উদ্ধৃতি অ্যাড করতে আপনি পারতে হবে। এই উদ্ধৃতি অ্যাড করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সাপোজ বিপুল কান্তিতে দাদা বলেছেন যে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, এরকম উদ্ধৃতি ব্যবহার করতে হবে, তাহলে মার্কটা বেশি হবেন। সে সঙ্গে আপনারা শুভ্র বসাক দাদা বলেছেন যে রিটেন পার্টটা ভালো করার জন্য, ট্রান্সলেশন ভালো করার জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। শুভ্র বসাক স্যার আরেকটা বিষয় বলেছেন, সেটা কম্পিউটার পার্টে ভালো করার জন্য বাজারে যে প্রচলিত বই আছে, জর্জ সিরিজের যে বইটা আছে সেটা পড়তে পারেন। জর্জ এমপি3 কম্পিউটার বইটা পড়তে পারেন। কিন্তু মূলত ব্যাংকের কম্পিউটার পার্টটা ভালো করার জন্য আপনারা নেটে সার্চ দিবেন, অর্থাৎ ব্যাংক কম্পিউটার কোশ্চেন লেখে সার্চ দিলে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, সেখানে আপনারা কিন্তু সেটা পড়তে পারেন। বা বাজারে একটা বই আছে ইন্ডিয়া ব্রিক্সের কম্পিউটারের, সেই বইটা দাদা দেখতে বলেছেন। সে সঙ্গে ম্যাথের বিষয়টা তিনি বলেছেন শুভ্র বসাক স্যার, ম্যাথে ভালো করার জন্য ম্যাথের বেসিক বিষয়গুলো ভালো করে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। সেজন্য খারুজ বেসিক ম্যাথ, খারুজ অ্যাডভান্স ম্যাথ অথবা নবম দশম শ্রেণীর বইগুলো আপনারা দেখতে পারেন। ম্যাথে ভালো করার জন্য বেসিক বিষয়টা ক্লিয়ার করতে হবে। থ্যাংক ইউ। এ পর্যন্ত ছিল আজকে। আর সাধারণ জ্ঞানের বিষয়টা তিনি বলেছিলেন শুভ্র বসাক স্যার, যে সাধারণ জ্ঞান ভালো করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো সমসাময়িক বিষয় সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। সেই জন্য 3টা নীতি তিনি ভালোভাবে এমফাসিস দিয়ে দেখতে বলেছেন, সেটা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ স্বরাষ্ট্রনীতি এবং বাংলাদেশের অর্থনীতি। এই যে 3টা বিষয় সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু আপনাদের কালেক্ট করে ডেটা গুলো কালেক্ট করতে হবে। পরীক্ষা হলে কোরিলেট একটা বিষয় কিন্তু বিপুল কান্তি দাদা খুব ভালোভাবে বলেছেন যে কোরিলেট করতে পারতে হবে। অর্থাৎ আপনার যে পরীক্ষার যে কোশ্চেনটা আসুক, সেই কোশ্চেন যে ইনফরমেশনগুলো আপনি মুখস্থ করেছেন সেই মুখস্থ করা ইনফরমেশনগুলো কোরিলেট করতে পারতে হবে। অর্থাৎ আসলে বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত বিষয়ে একটা প্রশ্ন আপনি সেখানে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বিষয় লিখতে পারেন না, অর্থাৎ জিডিপি গ্রোথ রেট বা বাংলাদেশের মাথা পিছু আয় কত, এই বিষয়গুলো লিখতে পারেন না। অর্থাৎ যে বিষয়ে প্রশ্ন আসবে সেই বিষয়ে ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আমার পরবর্তীতে আরেকদিন যুক্ত হবো ক্যারিয়ার আড্ডা নিয়ে, সেদিন আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেব। সে সঙ্গে যুক্ত থাকুন। আর ব্যাংকার জোনের যে বর্তমান চলমান যে কোর্সগুলো আছে সেখানে মানে পেইড কোর্সের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে, মডেল টেস্টগুলো, সেখানে আপনি যুক্ত থাকতে পারেন। করোনাকালীন সময়ে নিজেকে প্রস্তুত রাখার জন্য, পরীক্ষার জন্য প্রস্তুত রাখার জন্য আপনারা কিন্তু এই গ্রুপগুলো, এই কোর্সগুলোতে অ্যাড থাকতে পারেন। আরেকটা বিষয়, প্রথমে যে প্রশ্নটা আমরা করেছিলাম বিপুল কান্তিতে এবং শুভ্র বসাক স্যারকে, সেটা হলো
বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষাটি কে নিতে পারে, টেন্ডার কে পেয়েছে বা পরীক্ষা কতদিনের মধ্যে হতে পারে তারা বলেছেন যে টেন্ডার আইপি অল্প দামে সাবমিট করেছে, সেক্ষেত্রে আইপি পেতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান পেতে পারে। আর পরীক্ষাটা হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হওয়ার পরে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পরেই পরীক্ষা হবে। অর্থাৎ যেহেতু একটা দুটো এক্সাম নেওয়া শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন এবং এক্সাম ডেট দেওয়ার পূর্বে আপনারা 1 থেকে 1.5 মাস সময় পাবেন। অর্থাৎ আজকে যদি এক্সাম ডেট দেয় তাহলে আপনারা 1 থেকে 1.5 মাস সময় পাবেন, কিন্তু সেই সময়ের জন্য বসে না থেকে আপনাদের উচিত হবে এখন থেকে প্রিপারেশন কমপ্লিট করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো প্রশ্ন নাই? আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধৈর্য সহকারে আমাদের লাইভটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে একদিন সুপ্রভাষক স্যার এবং বিমল গান্ধী স্যারকে একসাথে অ্যাড করে ক্যারিয়ারটা করতে পারি, অথবা সুপ্রভাষক স্যারকে একদিন, বিমল গান্ধী স্যারকে একদিন নিয়ে আমরা ক্যারিয়ারটা করতে পারি। সেই ক্যারিয়ারটা আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিব। দেখি আরেকবার, সুপ্রভাষক দাদা আবার চেষ্টা করেছেন অ্যাড হওয়ার জন্য, দেখি অ্যাড হতে পারে কিনা। যদি পারে তাহলে কিছু কথা বলবেন, না পারলে আমি এখানে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ক্যারিয়ার আড্ডাটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ক্যারিয়ার আড্ডা যদি ইন ফিউচারে আপনারা চান তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো এরকম ক্যারিয়ার আড্ডা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।